একটা দুঃখের কথা আজকে প্রকাশ করতে হচ্ছে যে বাংলাদেশের ট্যুরিং সেক্টরটা একবারে ধ্বংস হয়ে যাচ্ছে, কারণ মানুষ এখন বাংলাদেশে ঘুরতে যাওয়ার থেকে বেশি অন্য দেশে যেতে কমফোর্ট ফিল করে, এবং যেটা সহজলভ্য। ব্যাপারটা একটু গুছিয়ে বলি, ছোট্ট একটা উদাহরণ দেই। ধরেন আপনি যাবেন হচ্ছে সাজেক যেতে হলে আপনি দীঘিনালা পর্যন্ত বাস পাবেন ঢাকা থেকে, বা খাগড়াছড়ি পর্যন্ত। এরপরে আপনি বাস থেকে নামার পরে আপনি কোনো লোকাল কোনো গাড়ি পাবেন না। ধরেন আপনার ফ্যামিলিতে 5 জন মেম্বার, সেই 5 জন মেম্বারের জন্য আপনাকে পুরো একটা 14 জনের বা 18 জনের একটা চাঁদের গাড়ি ভাড়া নিতে হবে। সেই গাড়িটা ভাড়া নিতে হবে কত? 10 থেকে 15,000 টাকায়। এখানে আপনি লোকাল কোনো গাড়িতে 5 জন মেম্বার যেতে পারতেছেন না। এবার আসেন থাকার ব্যাপারটা। কোনো সিজনাল প্যাকেজ থাকে, যখনই মানুষজন একটু বেশি থাকে রেটটা অনেক হাই হয়ে যায়। এই 5 জনের জন্য পার নাইটে, কাপল যদি হয় তাদের জন্যই পার নাইটে মিনিমাম 7,000 টাকা লাগবে, 5 থেকে 7,000 টাকা লাগবে পার নাইট। যখন 2 রাত আপনি থাকবেন সেইখানে, 5 জন ফ্যামিলি মেম্বারের জন্য অলমোস্ট থাকা এবং খাওয়ার জন্য আপনার প্রায় খরচ হয়ে যাবে 15,000 টাকা। তার মানে আপনি চাঁদের গাড়িতে আসা যাওয়া করলেন, প্লাস হচ্ছে ওখানে গিয়ে থাকলেন, খাইলেন, সব মিলিয়ে আপনার 30,000 টাকা খরচ হয়ে গেল। আর আপনার আনুষঙ্গিক খরচ আছে, কিছু কেনাকাটা করলেন, মানে বাসের ভাড়া আছে, ঢাকা থেকে আপনি গেলেন। তো সব মিলিয়ে দেখা যায় যে একটা 5 জন ফ্যামিলি মেম্বারের নিয়ে ট্যুর করতে আপনার সাজেকের ট্যুরে অলমোস্ট খরচ হবে 50 থেকে 60,000 টাকা। হ্যাঁ, যদি আপনি চিপ রেটে যান তাও মিনিমাম 40,000 টাকা বা 50,000 টাকা, এর নিচে পারবেন না আপনি ট্যুর করতে যদি 5 জন ফ্যামিলি মেম্বার হয়। কিন্তু সেম ব্যাপার আপনি যদি ভিসা অ্যাপ্লাই করেন, 800 টাকা লাগে ভিসা অ্যাপ্লাই করতে। ভিসা পাওয়ার পরে আপনি জাস্ট বর্ডারটা যেভাবে হোক ক্রস করবেন, বেনাপোল দিয়ে করেন, ট্রেনে করে করেন, যেখানেই করেন, বর্ডারটা ক্রস করার পরে ইন্ডিয়াতে আপনি যে কোনো প্রান্তে হচ্ছে আপনি লোকালি যাইতে পারবেন। এবং দেখা যায় যে এই 40,000 টাকা ইন্ডিয়াতে আপনি 10টা ঐতিহ্যবাহী স্পট, পাহাড়ি এলাকা ঘুরে আসতে পারতেছেন। এবং এটা বাস্তব। আমি যদিও এখন পর্যন্ত ইন্ডিয়াতে ঢুকি নাই, কিন্তু আমার ভাই ব্রাদার যারা আছে সবাই তো ইন্ডিয়াতে ঢুকতেছে। সবার একটাই কথা যে বাংলাদেশের হাতে গোনা কয়েকটা স্পট মাত্র, এই যদি আপনি পাহাড়ি এলাকার কথা বলেন তাহলে এই যে বান্দরবন এলাকাটা শুধু আছে, বান্দরবন আর রাঙামাটি, এই 2টা জায়গা, এই 2টা জেলা। তো এই 2টা জেলা ভ্রমণ করতে আপনার ফ্যামিলি মেম্বার সহ খরচ হয় যেখানে 1 লাখ টাকা, সেইখানে আপনি 1 লাখ টাকা ইন্ডিয়ার একটা ঐতিহ্যবাহী প্রদেশ ঘুরে আসতে পারবেন। লোকেশন তো দূরের কথা, কয়েকটা প্রদেশ ঘুরে আসা সম্ভব। মানুষ কেন অন্য অন্য দেশে যাবে না সেটা বলেন। এখন অনেকেই বলে যে মানুষ বাংলাদেশকে আমরা ছোট করতেছি, অন্য দেশে যাচ্ছি, অথচ নিজের দেশকেই দেখি নাই। নিজের দেশকে যে আমি দেখবো, সেই দেখার অপরচুনিটি তো বন্ধ করে দিচ্ছে। আমার অনেক আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল ফেসবুকে, আপনারা দেখছেন কিনা, যে রুমা নিয়ে। আমি আমার নিজের বাইক, আমি এই দেশের একজন স্বাধীন নাগরিক। হ্যাঁ, বলতে পারে যে ওই এলাকাটা একটু ডেঞ্জারাস, আমি একটা গাইড নিতে পারি সাথে, হ্যাঁ এইটা হইতে পারে। কিন্তু ওখানে সিন্ডিকেটটা কি, আমি বাইক নিয়ে যাইতে পারবো না। যদি বাইক নিয়ে যাই, কোথাও বাইক ওখানে রেখে ওখান থেকে লোকাল বাইক আমাকে ভাড়া নিতে হবে, সাথে গাইড নিতে হবে, গাইডের খরচ নিতে হবে। মানে এত পরিমাণ প্রেশার দেয় একটা মানুষকে যে আপনার ভ্রমণের ইচ্ছাই মরে যাবে। তো দেখা যায় যে প্রেশার আর যে টাকা, মানে টাকা খরচ করার একটা অন্যরকম ধান্দা, যে টাকা খরচ হয় সেই টাকা দিয়ে আমি ইন্ডিয়া, থাইল্যান্ড ঘুরে আসতে পারি। এর জন্য হচ্ছে বাঙালিরা অন্য দেশে ভ্রমণে উৎসাহিত হচ্ছে। আজকে আমরা বলতেছি আমরা পর্যটন ফ্রেন্ডলি, অনেক প্রতিবেদন দেখা যায় যে এটা করে ওটা করে, কিন্তু আলটিমেটলি বাংলাদেশ পর্যটন শিল্পে আরও বেশি ডেভেলপ হইতে পারতো, আরও বেশি উন্নত করতে পারতো। শুধুমাত্র হচ্ছে আমাদের দেশের পর্যটন শিল্পের যে সিন্ডিকেটটা আছে, সেই সিন্ডিকেটটা বন্ধ না হওয়া পর্যন্ত বাংলাদেশ কখনোই পর্যটন শিল্পে উন্নতি করতে পারবে না। আর সিন্ডিকেটটা এত আকারে ছড়াইয়ে গেছে যে এই সিন্ডিকেটটা কখনোই ভালো হওয়া সম্ভব না। ডে বাই ডে এটা আরও খারাপের দিকে যাচ্ছে। একটা উদাহরণ দেই, এখন বর্তমানে আপনি চট্টগ্রাম থেকে এবং কক্সবাজার থেকে, 2টা জায়গা থেকে শুধুমাত্র শিপ ছাড়ে, সেটা কিসে? সেন্ট মার্টিনের উদ্দেশ্যে, যেটার পার পার্সন ভাড়াই পড়ে একটা মোটামুটি একটা পর্যায়ে চেয়ারে বসে থাকতে গেলে 6,000 টাকা ভাড়া। আর সর্বনিম্ন ভাড়া সম্ভবত কক্সবাজার থেকে 2500 না 3,000 টাকা। অথচ টেকনাফ থেকে যদি স্পিড বোট বা টলারে মাত্র 100 টাকা করে রাখে, ডিজেলের দাম বাড়ার কারণে এখন টলারে হয়েছে 300 টাকা, আর স্পিড বোটে হয়েছে 800 টাকা বা 820 টাকা। সিজনের বাইরে কখনোই পর্যটকদের যেতে দেয় না। কিন্তু এবার যেটা করছে সেটা হচ্ছে যে চট্টগ্রাম থেকে এবং কক্সবাজার থেকে জাহাজ ছাড়ছে, টেকনাফ থেকে কোনো জাহাজ নাকি এবার যাইতে পারবে না। কেন যাইতে পারবে না? যে মায়ানমারের সাথে ওই যে একটু ঘোলাটে পরিবেশ, তো যার কারণে ওরা গোলাগুলি করতে পারে, এই হচ্ছে এক্সকিউজ। অথচ মাছ ধরার ট্রলার থেকে শুরু করে, বা গুঁতে দিবি নাকি, মাছ ধরা ট্রলার থেকে শুরু করে তারপরে সাধারণ মানুষ, লোকাল মানুষ ওখান থেকে প্রতিদিন, আমি রিসেন্টলি যে আসছি যার কারণে বলতে পারতেছি, স্পিড বোট এবং ট্রলারে যাচ্ছে। এখন আপনারা বলতে পারেন যে এটা তো ভালোর জন্যই বলছে। সত্য কথা যদি বলি, আজকে তো দোষ হয়ে যাবে। সত্য কথাটা হচ্ছে এটা ভালোর জন্য না, এটাও এক ধরনের সিন্ডিকেট। ওইখান থেকে গেলে ভাড়া কম রাখে, তাতে করে কি হবে, চট্টগ্রাম এবং কক্সবাজার থেকে যে শিপগুলো যায় সেই শিপগুলার হচ্ছে ইনকাম কম হবে। তো
তো এখানেও একটা সিন্ডিকেট তৈরি করে রাখছে যে টেকনাফ থেকে কোনো জাহাজ আপাতত ছাড়তেছে না, বিভিন্ন এক্সকিউজ দেখাইয়া, যাতে করে চট্টগ্রামের কক্সবাজার থেকে যায় এবং তারা হিউজ পরিমাণে একটা অর্থ পর্যটকদের কাছ থেকে হাতাই নিতে পারে। যেখানে ট্যুরিস্ট ফ্রেন্ডলি হচ্ছে পরিবেশ করার কথা, সেখানে তারা ট্যুরিস্টের প্রতি আরও খুব আচরণ করতেছে। মানুষ কেমনে উৎসাহিত হবে সেটা আমারে বলেন। ধরেন একটা লোক সাধারণ চাকরিজীবী, সে খুব কম বেতন পায়, 15,000 টাকা বা 20,000 টাকা বেতন পায়। তো সে তার ফ্যামিলি মেম্বারদের নিয়ে চিন্তা করছে যে কখনো বের হওয়া হয় না, এবার যাবে একটু সেন্ট মার্টিন ঘুরে আসবে, বা একটু বান্দরবান ঘুরে আসবে, অথবা একটু কক্সবাজার ঘুরে আসবে। কিন্তু যখনই আলু ভর্তা আর ভাত 400 টাকা দিয়ে খাওয়া লাগবে, তখন এই লোকটা যে এই যে ট্যুরে যাবে, 7 বছর চাকরি করে খুব বেশি একটা টাকা জমাইতে পারে না, কারণ সংসারের ঘানি টানতে টানতে দেখা গেল পকেটে টাকাই থাকে না। ওই 50,000 টাকাই দেখা গেল সেভিংস ছিল, সেই সেভিংসের টাকাটা পুরোটাই তার ওই একটা ট্যুরেই শেষ হয়ে গেল। আগামী 20 বছরে সেই লোকটা কি আর ট্যুরের চিন্তাভাবনা করতে পারবে বলেন? সাহসই তো পাবে না সে, যখন দেখবে যে ট্যুর মানেই হচ্ছে অনেক খরচ। এখন এই যে মানুষের ভিতরে একটা না ঢুকাইয়ে দেওয়া যে কক্সবাজার যাইতে হলে এত টাকা লাগবে, বান্দরবান যাইতে হলে এত টাকা লাগবে, সাজেক যাইতে হলে এত টাকা লাগবে, এই ধারণার ভয়ের কারণে মানুষ এত ইচ্ছা থাকার পরেও কখনো ফ্যামিলি মেম্বারদের নিয়ে বা নিজে একটু ঘোরার সাহস করে না। কারণ এত টাকা যদি খরচ হয় একটা ট্যুরে, তাহলে মানুষ কিভাবে চলবে? তো ঘটনা হলো, এর জন্য দায়ী কিন্তু যে লোকটা কম বেতন পায় তার না, এই জন্য দায়ী হচ্ছে সিস্টেমটা পর্যটন ফ্রেন্ডলি না, যার কারণে হচ্ছে এখন মানুষ অন্য দেশে ভ্রমণে আগ্রহী হচ্ছে এবং দেখা গেল যে সেম টাকা দিয়ে তারা অন্য জায়গায় খুব ভালোভাবে ভ্রমণ করে আসতে পারতেছে। এবং অন্য অন্য দেশগুলো পর্যটনদের জন্য বা ট্যুরিস্টদের জন্য সেই সুযোগ সুবিধা করে দিয়েছে যাতে মানুষজন এখানে ভ্রমণে উৎসাহিত হয়, এবং যার কারণে তারা আজকে এত উপরে এবং তাদের পর্যটন শিল্প থেকে খুব বড় পরিমাণে একটা অর্থ উপার্জন হচ্ছে। এখন আপনারা বলতে পারেন যে মানুষ তো অনেক সুযোগ সুবিধা চায়, একটু লাক্সারি লাইফ চায় ট্যুরের ক্ষেত্রে। হ্যাঁ, যারা চায় তাদের জন্য দিক, তাদের জন্য সেই বিজনেসটা করুক, সমস্যা নাই তো। কিন্তু সকলের তো সেই লাক্সারিভাবে ট্যুর করা সম্ভব না, তাদের ক্ষেত্রে অবশ্যই সেই অপশনটা রাখা উচিত। তবে বাংলাদেশের ট্যুরিং সেক্টরে কিছু কিছু লোক চাচ্ছে যে হ্যাঁ ট্যুরিস্ট ফ্রেন্ডলি হচ্ছে পরিবেশ গড়ে উঠুক বা গড়ে তোলার চেষ্টা করতেছে, কিন্তু বড় বড় সিন্ডিকেটদের কাছে তারা কিছুই না। কিছু কিছু এলাকা আছে যেখানে তারা চায় না যে পর্যটক আসুক, সেই এলাকা উন্নত হোক, আর কিছু কিছু এলাকা আছে একদম সিন্ডিকেটের হাতে পড়ে গেছে। তো যার কারণে একবারে ধ্বংস হয়ে যাচ্ছে বাংলাদেশের ট্যুরিং সেক্টরটা, একবারে ধ্বংস হয়ে যাচ্ছে। যারা এই ধরনের সিন্ডিকেটের সাথে জড়িত, একটা স্পষ্ট কথা আজকে বলে রাখি একজন ক্ষুদ্র মানুষ হিসেবে, আগামী 5 বছর পর্যন্ত যদি এইভাবে চলতে থাকে, বাংলাদেশের আর 10% মানুষও আপনারা ট্যুরিং স্পটগুলোতে পাবেন না। এটা স্পষ্ট মনে রাখেন। যদি ভেবে থাকেন যে স্পট আছে, আমরা ব্যবসা চালাইয়ে যাই, মানুষ আসবেই, বাংলাদেশে 20 কোটি জনসংখ্যা, তাহলে ভুল ভাবতেছেন। এটা তথ্য এবং প্রযুক্তির যুগ। মানুষ যখন এই ব্যাপারগুলো জানতে পারবে, মানুষ যখন দেখতে পারবে যে আমি বান্দরবান ঘোরার থেকে আমি ইন্ডিয়া ঘুরে আসতে পারতেছি, আমি থাইল্যান্ড ঘুরে আসতে পারতেছি সেম খরচে, কখনোই মানুষ কিন্তু আর ওই দিকে যাবে না। এবং এই আচরণ যদি পরিবর্তন না হয়, আপনারা যারা ব্যবসা করতেছেন সিন্ডিকেটের সাথে, তাদের পরবর্তী প্রজন্ম বিশাল একটা হুমকির মুখে পড়বে। এবং পর্যটন শিল্প অলরেডি ধ্বংস হয়ে গেছে, আরও ধ্বংস হবে এবং একদম নির্মূল হয়ে যাবে বাংলাদেশের পর্যটন শিল্প। সময় থাকতে সময়ের মূল্য দেওয়া উচিত, দাঁত থাকতে দাঁতের মর্যাদা করা উচিত, একটা কথায় আছে না? তো সেই ব্যাপারটাই সবসময় মাথায় রাখতে হবে, নাহলে একবারে শেষ হয়ে যাচ্ছে একবারে। এখনই সময় হচ্ছে পর্যটন শিল্পকে শক্ত হাতে তুলে ধরার। বললাম কিছু সেক্টরের লোক আছে, তারা চেষ্টা করতেছে এবং তাদের চেষ্টা যতটা না সফল হচ্ছে, তার থেকে বেশি ব্যাঘাত ঘটাচ্ছে এই সিন্ডিকেটগুলা। যতটুকু তারা সফলতা নিয়ে আসতেছে সিন্ডিকেট করে, সিন্ডিকেট তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত করতেছে ট্যুরিং স্পটগুলো। তো এই ছিল আমার ভ্রমণ নিয়ে একদম বাস্তব অভিজ্ঞতা। যেহেতু আমি এই কথাগুলো রাইট রাখি, কারণ আমি অলরেডি বাংলাদেশের ট্যুরিং স্পটগুলো ঘুরে ফেলছি এবং নিজের চোখে দেখছি তারা কীভাবে সেটা সিন্ডিকেটের মাধ্যমে দখল করে রাখছে। আর তার পাশাপাশি আর একটা জিনিস নিশ্চিত করতে হবে, সেটা হচ্ছে ট্যুরিং সেক্টরে ট্যুরিস্টদের নিরাপত্তা। সবসময় শুধু থাকার জন্য ভালো পরিবেশ এগুলো করলেই হবে না, ট্যুরিস্টদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তো বললাম ব্যবসায়ীদের কথা, অসাধু ব্যবসায়ী এবং অসাধু লোক যারা নিজের স্বার্থের জন্য ট্যুরিং সেক্টরটাকে ধ্বংস করে দিচ্ছে। এইবার আসি যারা ট্যুরিস্ট আছে তাদের কথায়। ট্যুরিস্টদেরও এই পরিবেশ ধ্বংস করার পিছনে অনেক বড় কারণ আছে। আজকে আপনি যে কোনো ট্যুরিং সেক্টরে, যে কোনো ট্যুরিং স্পটে যান, ময়লা আবর্জনা ফেলে সেই পরিবেশটা পুরো নষ্ট করে দিছে। এটুকু সেন্স কাজ করে না যে আমি একটা বিস্কুটের প্যাকেট ছিললাম, সেই বিস্কুটের প্যাকেটটা হাতে করে আমি একটা ডাস্টবিনে ফেলাই, ডাস্টবিন না থাকে আমি পকেটে রেখে দিলাম, পরে গিয়ে আমি ডাস্টবিনে ফেলে দিলাম। একটা বিস্কুটের প্যাকেট বহন করতে তো তার সারা জীবন তপস্যা করা লাগবে না, কিন্তু তার ওই একটা বিস্কুটের কারণে কালকে আরেকজন, পরশুদিন আরেকজন, এরকম করতে করতে হাজার হাজার প্যাকেট, হাজার হাজার পলিথিন, হাজার হাজার প্লাস্টিকের বোতল, এগুলো সব একদম
ফেলে পরিবেশের 12টা বাজিয়ে দিচ্ছে। ট্যুরিস্টদেরও তো সচেতন হইতে হবে। আমি আজকে সুবিধা চেয়ে যাচ্ছি সমাজের কাছে, পরিবেশের কাছে, দেশের কাছে, কিন্তু আমারও তো কিছু দায়িত্ববোধ আছে। এই পরিবেশটা যখন আমি নষ্ট করব, সেই পরিবেশটা তো পরিচ্ছন্ন করতে আবার একটা খরচ যাবে, তো সেক্ষেত্রে সেই খরচটা কিন্তু আমার উপরেই আসতেছে। ব্যাপারগুলো যদি আমরা মাথায় না রাখি তাহলেও হবে না। তো এই ছিল উভয়েরই দোষ, তবে সিন্ডিকেটটার একটু বেশি দোষ আমাদের পরিবেশটা নষ্ট করার পিছনে। এই ছিল আমার ভ্রমণ নিয়ে তিক্ত অভিজ্ঞতা। ভালো থাকেন সকলে, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বিদায় নিচ্ছি, বাই বাই।